নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অন্ধকারের আওয়াজ, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অন্ধকারের আওয়াজ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। সমুদ্রে পা ভেজাচ্ছ? হ্যাঁ, তুমিও বসো না। না, ঠিক আছে। কেন? আমরা দুইজনে বেড়াতে এসেছি। তাছাড়া এটা আমাদের বিয়ের প্রথম ঘোরা। তুমিও বসো। সংযুক্তা নীলাদ্রির হাত ধরে টেনে সমুদ্রের পাড়ে বসিয়ে দেয়। বলে, কি সুন্দর না সমুদ্রটা? তুমিও তো ম্যাচিং করে নীল পরেছ। ধ্যাৎ, সমুদ্রের নিজস্ব কোনো রং হয় নাকি? হয় না। না, আকাশের রঙই নিজেকে রঙিন করে। বুঝলে? কি ভাবছো? কিছু না, ভাবছি প্রত্যেকটা নদী একসময় মোহনায় এসে মিলিত হবার জন্যে আকুপাকু করে। বলো, এমন কেন বলছো? না, তুমি আর আমি প্রেম করিনি, অথচ আমাদের বিয়েটা কত তাড়াতাড়ি হবে। দেখা না হতেই প্রিয় পছন্দ হয়ে গেল তোমায়। বাহ, বেশ ভালো সাহিত্য বলো তো। সাহিত্য না নীলাদ্রি, আমাদের পরিচয়টা মাত্র 3 মাসের, অথচ তুমি যখন আমার সান্নিধ্যে থাকো তখন আমার ভীষণ ভালো লাগে। আমারও। তাহলে আমাকে একটিবারের জন্য তোমার ছুঁতে ইচ্ছা করে না? এই পাবলিক প্লেসে কি বলছো? না, বিয়ের আগে আমরা হানিমুন করতে এসেছি, না হলে তুমিই বা কেন প্রস্তাবটা দেবে? নীলাদ্রির বয়স 35 বছর, সংযুক্তার বয়স 30-এর কোঠায়। দেখে শুনে পত্রিকা দেখে বাবা মা পছন্দ করে দিয়েছেন দুইজনকে গাঁট ছড়া বাঁধার জন্য। প্রথম দিন নীলাদ্রি সংযুক্তাকে দেখতে যায়নি, গিয়েছিল ওর শ্বশুর। পছন্দ হওয়ার পর বাড়িতে প্রস্তাব রাখতেই নীলাদ্রির ছোট বোন বলে উঠেছিল, আমি আমি বৌদি ভাইকে দেখতে যাব। নিশ্চয়ই যাবি, নিশ্চয়ই, কিন্তু যতটুকু মা বলবে ততটুকুই বলবি, ওর বেশি কথা কিন্তু বলবি না। ও মা, বাবা কি বলছে? ঠিকই বলছে মা, আগেই গিয়ে আধিক্ষেতা করে বৌদি বৌদি করবে না, মনে আছে তো মা? নীলাদ্রি তখন অফিসে, একটা বড় কোম্পানিতে সে চাকরি করে। শোনো, নীলাদ্রির জন্য যেই মেয়েটিকে দেখে এসেছি সে কিন্তু একজন গাইনোকোলজিস্ট, এটা যেন প্রত্যেকের মাথায় থাকে। আরে বাবা, হ্যাঁ, থাকবে থাকবে। ও বাবা, কবে যাচ্ছি? 7 দিন পর। এই তো দেখে এলাম, 2 দিন মাত্র হলো। বলতে বলতেই নীলাদ্রির বাবার ফোনটা বেজে উঠেছিল। সংযুক্তার বাবা শুভময় বাবু ফোন করেছেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আরে না না, বাড়ি আসতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, কালকে তো নীলাদ্রির সময় হবে কিনা? ও হ্যাঁ হ্যাঁ, কালকে তো আবার রবিবার। হ্যাঁ, যদিও অফিসে ওর চাপ থাকে। ঠিক আছে, আমি না হয় আপনাকে ফাইনাল খবরটা রাতে জানিয়ে দিই। আরে হ্যাঁ, আর শুনুন শুনুন, আমার ছোট মেয়েটা, হ্যাঁ হ্যাঁ, নীলাদ্রির থেকে বয়সে অনেক ছোট মেয়ে, এখন আমার ক্লাস 9-এ পড়ে, বুঝলেন? এই তো 14 ক্লাস। ও আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই পাঠাবেন। ফোনে বার্তালাপ করে ফোনটা রেখে দিলেন নীলাদ্রির বাবা। ওনার স্ত্রী তখনও ওনার দিকে তাকিয়ে, কি হা করে কি দেখছো? না, বললেই তো পারতে, আমাদের সন্তান নয়, ওকে আমরা অ্যাডাপ্ট করেছি। ছেলের 20 বছর বয়সে এই মেয়েকে আমরা নিয়ে এসেছি। কি জন্যে? না, একটা মেয়ে সন্তান দরকার, তাই। ভুল বললে গো, সেই জন্য না। ফিরছিলাম বাজার করে, হঠাৎ রাস্তার ধারে চোখ পড়তেই, থাক, ওই বিভৎস দিনের কথা আমাকে আর মনে করিও না। কি নিষ্ঠুর মা বলো তো, ওইটুকু দুধের শিশুকে ছুঁড়ে ফেলে দিয়ে গিয়েছিল।
হতে পারে মায়েরও কোনো ব্যক্তিগত সমস্যা। বাদ দাও তো, ইচ্ছে থাকলে সন্তান মানুষ করা যেতেই পারে। কত গরিব ফ্যামিলি আছে নিজেরা না খেয়ে সন্তানকে বড় করছে। ঠিক আছে, এখন খানিকক্ষণ এসব প্রসঙ্গ বাদ দাও। মেয়েটা হুট করে চলে আসবে, তখন একটা বিপদ হবে। বাপি, বল মা। ও বাপি, আমি কিন্তু চুড়িদার পরে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই পরেই যাস। জিন্সের টপ প্যান্টটা এড়িয়ে যাওয়াটাই ভালো। আচ্ছা বাপি, বৌদি কি দেখতে খুব সুন্দরী? এই কি গো, একটু ভালো করে দেখে বলো তো, সংযুক্তাকে আর আমার বৌমাকে প্রায় একই রকম না? কি যে বলো, ধ্যাৎ, দুইজন দুই মেরুর বাসিন্দা। তোমার মেয়ের গায়ের রং চাঁপা কলির মতো, আর সংযুক্তার গায়ের রংটা সামান্য একটু ময়লা, তবুও মুখশ্রীটা সুন্দর। সে যাই হোক, আমার চোখে সবাইকেই কেমন যেন আমার বৌমা বৌমা লাগে। দেখো বাপু, আবার নিজের বউয়ের মধ্যে বৌমার প্রতিরূপ দেখে ফেলো না, যত সব বাজে কথা। বলে রাগ দেখিয়ে ঘরে চলে গেলেন নীলাদ্রির মা। নীলাদ্রির বাবা এবং ওনার কন্যা হেসে উঠল। বাড়ি এসেছে নীলাদ্রি, তাও অনেক রাতে। কদিন পরই বিয়ে, এত রাত করে ছেলের বাড়িতে আসাটা খুব একটা ভালো চোখে দেখছেন না নীলাদ্রির বাবা। ছেলেকে একটু শাসন করা অবশ্যই দরকার, তাই বললেন, কি ব্যাপার, কদিন পর বিয়ে, তুমি এত রাত করে বাড়ি ফিরছো? এমন করলে তো চলবে না। বাবা কাঁদছিল, সব বুঝলাম। শোনো, আমার একটা কথা আছে। কি বাবা? তুমি কদিনের জন্যে ঘুরে এসো বাইরে থেকে। কেন? না মানে আমি দেখতে পাচ্ছি আমার ছেলে হয়ে সংযুক্তার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তোমার মন মেজাজ কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছে। ও বাবা, বাবা দাদা টেনশনে ভুগছে, মারবো না এক চট, খবরদার। আমার মেয়ের গায়ে হাত দিলে তোমার একদিন কি আমার। নাও, হলো তো, ছেলেটা সবে এসেছে, এরই মধ্যে বাপ মেয়ে আর ছেলের মধ্যে কুরুক্ষেত্র। বলি আমি কি তোমাদের কৃষ্ণ? হ্যাঁ, মাঝখানে দাঁড়িয়ে পথ দেখাই। তিনজনে মিলেই করজোরে মায়ের দিকে ঘুরে বলে, হে দেবী, আমাদের এই রণক্ষেত্র থেকে উদ্ধার করো। তাট, এই তোরা খাবি আয় তো। অসহ্য লাগে আমার, আর ভালো লাগে না। কবে যে সংযুক্তা এসে আমার সংসারের হাল ধরবে। সংসারের হাল কি করে ধরবে মা? সে তো একজন ডক্টর, রাত বেরাত যখন তখন তার কাজ পড়ে। সবই বুঝতে পারছি, এখন সবাই খাওয়া দাওয়া করতে বসো। ছোট বোন নীরা ছুটে যায় দাদার কাছে। সঙ্গে সঙ্গে নীলাদ্রি বলে, এই সর। এ দাদা, তুই সবসময় আমাকে এরকম দূরে দূরে সরিয়ে রাখিস কেন? তোরা আবার শুরু করলি? চিৎকার করে ওঠেন মা। নীলু, যা বাবা, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। তোর বাবা তোর জন্য টিকিট কেটে রেখেছে। কোথাকার? তুই একটু হাওয়া বদল করে আয়। তবে তোর বাবার ইচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে নয়, তুই তোর হবু স্ত্রীর সঙ্গে ঘুরতে যাবি। কি? অবাক হয়ে যায় নীলাদ্রি, চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে নীলাদ্রির বাবা বললেন, চেঁচানোর কি আছে? আজকালকার ছেলে মেয়েরা নিজেদের মধ্যে অনেক দেখে শুনে তারপরে বিয়ে থা করে। তাছাড়া মেয়েটিরও তো তোমাকে নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে, মানে তোমার অতীত নিয়ে, অথবা। বাবা, কি পাগলের মতো কথা বলছো? ভুলে যেও না, আমার বৌমা কিন্তু একজন যাকে বলে গাইনি ডাক্তার। সে কিন্তু। হ্যাঁ, তুমি কি মিন করতে চাইছো বাবা? আমি কি বুঝতে পারছি না? অসহ্য বোধ করে নীলাদ্রি উঠে পড়ে। দিলে তো ছেলের মুড নষ্ট করে। তোমার ছেলে 35 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নেই। তোমার ভয় হয় না? বললেন নীলাদ্রির বাবা। ভয় মানে ছেলেপেলের যদি একটু না থাকে, একটু যদি বদনাম না থাকে, মেয়েদের সঙ্গে টোন টিটকারি কাটবে, মেয়েদের পেছনে লাগবে, পাস্ট বলে কিছু একটা থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, রাত্রেবেলা বাড়ি ফিরবে বা কোনো রাতে বাড়িই ফিরবে না, এমন যদি না হয়, তাহলে সেই ছেলে চরিত্র নিয়ে বাপ হয়ে আমার সন্দেহ হবে না? বিয়ের পরে বৌমা যদি কেস ঠুকে দেয় ছেলে নপুংসক বলে, তোমার মুখে কিচ্ছু বাঁধে না। বলে রাগ দেখিয়ে আবার রান্নাঘরের দিকে চলে গেলেন নীলাদ্রির মা। মিনিট কয়েকের মধ্যে ফিরে এসে বললেন, ব্যাপারটা ঠিক বলেছ তো, আমরা তো এত ভালো ছেলে চাইনি। হ্যাঁ, পড়াশোনা করেছে, ডক্টরি কমপ্লিট করেছে, ভালো ডক্টর হয়েছে, একটু তো নষ্ট বুদ্ধি থাকতেই হয়। মানে হলো, বুঝলে? তাই তো, বছর 35 বয়স হয়ে গেছে, বিয়ে করার জন্যও শরীরের মধ্যে কোনো রকম। হ্যাঁ, এই কথাটাই আমি বলেছি। আমি শালা 21 বছর বয়সে বিয়ে করে 22 বছর বয়সে বাবা হয়ে গেছি। আরে মাঝখানে নীরা একবার বাবার দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়।
নীলাদ্রি আধ ঘন্টা পরে আসে, এসে বলে, তোমাদের প্রসঙ্গ চেঞ্জ হয়েছে, তাহলে কি খেতে পারি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ বাবা, আয় আয়, খেয়ে নে খেয়ে নে। খাবার টেবিলে বসে সংযুক্তার ফোন আসে, নীলাদ্রির ফোনে। ফোনটা কেটে দিতেই নীলাদ্রির বাবা বললেন, ফোনটা কাটলে কেন? না মানে এখন খাচ্ছি, এখন ফোন রিসিভ। দেখেছ, তোমার ছেলের ঠিক দোষ আছে, ধাতু দোষ আছে। বাবু সত্যি কথা বলতো, তোর কোনো রোগ নেই তো? মা কি শুরু করেছো তোমরা, আমি কিন্তু খাবো না। এই দাদা, ধাতু রোগ কি রে? এইবার বোনের প্রশ্নে উত্তরটা কি করে দেয়? ঢোক গিলে নীলাদ্রি বলে, মায়ের কাছ থেকে শুনে নিস, আমার খাবারটা বরং ঘরে পাঠিয়ে দাও। খাবার নিয়ে নীলাদ্রি ঘরে চলে যায়। নীলাদ্রির বাবা এবং মা ভীষণ চিন্তিত, ওনারা খেতে পারছেন না। নীরা নেট সার্চ করে যেটা দেখলো তাই দেখে হেসে ফেললো, বলল, বুঝেছি, অনেক বুঝেছো, এবার যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। পরের দিনে সকাল সকাল উঠে নীলাদ্রি তৈরি, তার বেরোতে হবে। মা আসি, খেয়ে যা। না, তোমরা তো শুরু করেছো, খাওয়া দাওয়া বানচাল হয়ে যাবে আমার। কোথাও যাওয়া চলবে না তোমার। এই যে টিকিট, সোজা এখন যাবে সংযুক্তার বাড়ি। বৌমাকে আমার সব বলা আছে, ওর বাবা মাকেও রাজি করানো আছে। না হলে তোমাদের রেজিস্ট্রিটা মাত্র কয়েকদিনের মধ্যে আমি সেরে ফেলি। নীলাদ্রি আর সংযুক্তার দেখাশোনার 3 দিনের মাথাতেই রেজিস্ট্রিটা হয়ে গিয়েছিল, অথচ এখনো সেই বিয়ে করা বা না করা নিয়ে নীলাদ্রি এবং তার পরিবারের লোকের মধ্যে বেশ খানিকটা অশান্তি লেগেই রয়েছে। আইনত তো ও আমার স্ত্রী হয়েই গিয়েছে, 1 মাস পর তো আমাদের বিয়ে, তা এরই মাঝখানে আবার ঘুরতে যাওয়ার কি আছে? বাবা তুমি যেগুলো করছো এগুলো কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি। না না বাবু, বাড়াবাড়ি কি আছে? জানা, আইনত তোরা বিবাহিত হয়ে গিয়েছিস, স্বামী স্ত্রী, ওই প্রমাণটা নিয়ে যাবি, তাহলে হোটেলে থাকতে কোনো অসুবিধে হবে না। মা কি বলছো, তোমার হুঁশ আছে তো? সব হুঁশ আছে বাবা, আমি ইচ্ছে করে আমার ছেলেকে আমার বৌমার কাছে পাঠাচ্ছি। যা বাবু যা, তুই সুখে থাক। চোখের জলটা মুছে নিলেন নীলাদ্রির মা। যত সব ড্রামা কুইনদের মাঝখানে আমায় থাকতে হয়। নীলাদ্রি ব্যাগটা ফেলে ঘরে চলে গেল। নীরা বলে, তাহলে আমার বৌদি ভাইকে দেখতে যাওয়া হবে না? যাবি মা, যাবি, একদম ফাইনালের সময় যাস। আপাতত এই দুটোকে একটু ঘুরতে পাঠানো হোক, একে অপরের মধ্যে একটু কথাবার্তা হোক। সত্যিই তো বাবু যখন রেজিস্ট্রি পেপারে সই করলো, আমার তো সংযুক্তাকে দেখে এক চান্সে পছন্দ। সই করতে গিয়েও কেমন যেন আমতা আমতা করছিল। হে ভগবান, আর যাই হোক, আমার পেটে যেন অকাল কুষ্মণ্ড না হয়। ওরম বলে কি হবে, 35 বছর বয়সী ছেলেকে একটু ভালো করে লক্ষ্য করতে হয় না? তুমি না মা, আমি মা হয়ে ওইসব লক্ষ্য করবো? তোমার কি মাথা খারাপ হয়েছে? নীরা নিজের মতো গান গাইতে গাইতে ঘরের দিকে গিয়ে দাদাকে বলে, এ দাদা, আমি নেট সার্চ করে দেখে ফেলেছি, ওটা কি জিনিস? মা বলতে এক চট, যা এখান থেকে। হ্যাঁ বলো, কি ব্যাপার, কি হয়েছে? ওই কিছু না, বোন খেপাচ্ছে। তোমার বোনটাকে দেখার না আমার বড্ড ইচ্ছে। তোমার থেকে বয়সে অনেক ছোট না? 15 বছর। বাবা, তার মানে তুমি তখন কলেজে পড়ো? হ্যাঁ, আসলে ঠিক আছে, থাক থাক, হতেই পারে, স্বামী স্ত্রীর ম্যাটার, ওইসবের মধ্যে আমি নাক গলাতে চাই না। না আসলে আমার ছোট বোন হলে কি হবে, আমি ওকে মেয়ের মতোই ভালোবাসি। সে তো হবেই, তোমার থেকে বয়সে কতটা ছোট, বলতে গেলে তোমারই মেয়ের বয়সী। আগেকার দিনে হলে ওই বয়সে তোমার একটা মেয়ে থাকতো, তাই না? হ্যাঁ, তোমারও। পরবর্তীর কথাটা সংযুক্তা যেন হজম করতে পারলো না। কি বললে? না মানে বলছি, আগেকার দিনে হলে মেয়েদের তো 10-12 বছর বয়সে বিয়ে হতো, ওই 14-15-তে অলরেডি বেশ কয়েকটা বাচ্চা কাচ্চার। নীলাদ্রি শরীরটা খারাপ করছে, ফোনটা রাখি। কি হলো সংযুক্তা, এনি প্রবলেম? আমি আসছি একটু পরে তোমার বাড়ি। বাবা তোমায় জানিয়েছে? হ্যাঁ, সবটাই জানিয়েছেন, কিন্তু শরীরটা খারাপ লাগছে, মনে হয় আমি যেতে পারবো না। এই সংযুক্তা, প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমার সঙ্গে চলো প্লিজ। দেখো, আমি কথা দিচ্ছি আমি তোমায় কিচ্ছু করবো না। মানে 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 কিচ্ছু করবো না, বুঝতে পারছো? তুমি তবুও চলো, বাবা আমাকে বিচ্ছিরি সন্দেহ করছে, ভাবছে আমার বিয়ে। ঠিক আছে, বুঝেছি, আমি ব্যাগ রেডি করছি, চলে এসো। দুইজনে মিলে সাগর পাড়ে গিয়ে একটা উন্মুক্ত পরিবেশে এসে যেন ভেসে যাওয়ার অপেক্ষায়। নীলাদ্রি আর সংযুক্তা সাগর পাড়ে হাওয়া খাচ্ছে। হঠাৎ কোথা থেকে যেন এক পশলা বৃষ্টি এসে ভাসিয়ে দিয়ে যায় ওদের। সংযুক্তা বলে, দেখেছো, সাগরের মধ্যে বিদ্যুৎ খেলে যাচ্ছে। হ্যাঁ, আমারও। মানে? কিছু না। আচ্ছা, তুমি আমি কি এক ঘরেই থাকবো নাকি অন্য ঘরে? রুম তো আমাদের একটাই বুক করা হয়েছে, কিন্তু মাঝখানে কোলবালিশটা কিন্তু থাকবে, বুঝেছো? সংযুক্তা, তোমার এর আগে কারোর সঙ্গে কোনো সম্পর্ক হয়নি? না,
প্রেম প্রেমে আমার খুব একটা ভরসা নেই। তাছাড়া মনে মনে বদ্ধপরিকরই ছিলাম, বাবা মার পছন্দ করে দেওয়া পাত্রীকেই। বাহ সংযুক্তা, তোমার ঠোঁটের ওপরে তিলটা একেবারে আমার বোনের মতো। মানে মানে এই যে এই তিলটা। সংযুক্তার ঠোঁটের ওপর দিকটায় একটা ছোট্ট লাল তিল আছে। ওইটাই হাত দিয়ে স্পর্শ করতেই সংযুক্তার কেমন যেন অসহ্য লাগে। নীলাদ্রির হাতটা সরিয়ে দিয়ে বলে, নীলাদ্রি প্লিজ, এটা পাবলিক প্লেস, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আই এম সো সরি। বাইরে থেকে ঘরে ফেরে ওরা, অবশ্য টাটকা মাছ খেয়ে এসেছে। নীলাদ্রি জানতে পেরেছে সংযুক্তা ফ্রাইড রাইস খুব পছন্দ করে, আর নীলাদ্রির পছন্দ বিরিয়ানি। হোটেলে এসে হাত মুখ ধোয় দুইজনে। বিছানায় গাটা এলিয়ে দেওয়ার পর সংযুক্তা বলে, হট করে চলে এলাম। বাবা মা খুব টেনশন করছিল, বলছিল বিয়েটা হয়নি এখনো, কিন্তু খাতা কলমে তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে। ভাবতে পারো, আমাদের দেখা হওয়ার মাত্র 3 দিনের মাথায় কি শিগগিরই হয়ে গেল ব্যাপারটা। তবে তোমার বোনকে দেখার কিন্তু আমার খুব ইচ্ছে, বলে সংযুক্তা। ওকে কেন আনোনি? আসলে অনেক ছোট বয়সে। ও মানে তুমি বড়, অতিরিক্ত বোন ছোট, তাই? দ্যাট এমন কেউ ভাবে নাকি? আচ্ছা সংযুক্তা বলো, তুমি সত্যিই কখনো কাউকে ভালোবাসোনি? না মানে তুমি এত সুন্দর দেখতে, তোমার প্রফেশন, সব দিক থেকে তুমি স্বাধীন। স্বাধীন বলেই কি জীবনে কাউকে আস্থা দিতে হবে নীলাদ্রি? ঘরের আলোটা বন্ধ, একটা নীল আলো জ্বলছে। সমুদ্র তটে তখন ঢেউ উঠেছে, বাইরে বাজ পড়ছে, ঝিরে ঝিরে বৃষ্টির শব্দ। হোটেলের কামরার ভেতরে রেজিস্ট্রি করা দম্পতি, অথচ তাদের মধ্যে দূরত্ব একটা কোলবালিশের। সংযুক্তার বুকটা ধুকফুক করছে, হয়তো নীলাদ্রিরও। একটা অনাকাঙ্ক্ষিত কামনা ঘিরে ধরেছে দুটো মানুষকে, কিন্তু ওই কোলবালিশটা সরিয়ে কেউই কারো দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর নয়। সংযুক্তা বোধহয় বেশিক্ষণ আর নিজেকে সামলে রাখতে পারবে না। ঘুমের অতলে তলিয়ে যাবার আগে সংযুক্তার মনে পড়ে অনেক বছর আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাড়ার ওই সম্রাট দা, যে সংযুক্তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। সংযুক্তার কালো শরীরে তখন যৌবনের ছটা নামছে। তার উদ্ধত বক্ষ, কোমর, নিতম্ব, মাথার ভর্তি কালো চুল, সব মিলিয়ে প্রতিমার মতো মুখশ্রীতে এক অনাসাদিত যৌবনবতী লালায়িত দৃষ্টিতে তাকিয়ে থাকতো সম্রাট তার দিকে। ভ্যালেন্টাইন্স ডের দিন বাজারের মধ্যেখানে সম্রাট প্রপোজ করে বসেছিল সংযুক্তাকে। সংযুক্তা সেই দিন বাবার সাথে বাজার করতে গিয়েছিল। ওর সাহস দেখে অবাক হয়ে গিয়েছিল সংযুক্তার বাবা। ঠাঁটিয়ে চড় মেরেছিল বাজারের সকল লোকের সামনে। কে জানতো সেই চড়ের প্রতিশোধটা ওরকম মারাত্মকভাবে তুলবে। মনে পড়ে আজও সংযুক্তার, আর গাটা কেমন যেন গুলিয়ে ওঠে। ইস, আষ্টে গন্ধে সারা শরীরটা ভরে গিয়েছিল ওর। রাতের অন্ধকারে মাছের আড়তের মধ্যে একা সম্রাট নয়, সম্রাটের 7 জন সঙ্গী মিলে একসাথে ওর শরীরটাকে খুবলে খেয়েছিল। 8 দিন টানা অঘোরের মধ্যে ছিল সে। তারপর ঘোর আসতেই উপলব্ধি করেছিল শরীরের বিভিন্ন জায়গায় অসহ্য যন্ত্রণা। ঘুমের মধ্যে গোঙানির শব্দে আচমকাই বিছানা ছেড়ে উঠে বসে নীলাদ্রি। কোলবালিশের দূরত্ব অনেকক্ষণ আগেই ঘুচে গিয়েছে। একটা নরম স্পর্শ অনুভব করছে নীলাদ্রি তার বুকের মাঝখানে। হে কি সংযুক্তা, এই সংযুক্তা, কি হয়েছে? সংযুক্তা চোখ মেলে তাকাতে পারছে না, গোঙাচ্ছে আর ঘুমের ভেতরে কান্না করছে। কি হয়েছে এই সংযুক্তা? জোরে চিৎকার করার পরে কেঁপে ওঠে মেয়েটা। হ্যাঁ, কান্না করছো কেন? ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো? নীলাদ্রি, যদি কিছু মনে না করো আমি তোমাকে জড়িয়ে ধরে শুতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। কি হয়েছে বলবে তো? না, খুব খুব খারাপ দুঃস্বপ্ন, খুব খারাপ। ওই স্বপ্নটা আমি কোনোদিন দেখতে চাই না, তবু আমার চোখের সামনে বারবার ভেসে আসে। আমায় বলো কি হয়েছে? না না, স্বপ্ন আবার কখনো বলে নাকি?
সে তো স্বপ্নই হয়, তাই না নীলাদ্রি? হ্যাঁ হ্যাঁ, স্বপ্নই হয়। তুমি উত্তেজিত হয়ে গেছো, প্রচণ্ড ঘেমে গেছো। কি করবে, একটু বাইরে গিয়ে হাওয়া খাবে? না না না, বাইরে এখন বিভৎস অন্ধকার, অন্ধকার মানুষকে অতলে হারিয়ে নিয়ে যায়। আমি 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 যাব না, আমি অন্ধকারে যাব না। নীলাদ্রি প্লিজ আমাকে একটু আঁকড়ে ধরো প্লিজ। নীলাদ্রির কাছে অনুরোধ করে সংযুক্তা। নীলাদ্রি হাসে, ওর বুকের মাঝখানে সংযুক্তাকে চেপে বলে, পাগলি, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, আমরা তো স্বামী স্ত্রী, কাছাকাছি ঘুমোলে কোনো অসুবিধা নেই। এসো, তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, কোনো ভয় নেই, আমি তো আছি। ঘরে এসি চলছিল, হালকা কম্বলটা গায়ে দিয়ে দেয় নীলাদ্রি। নীলাদ্রির বুকের ওমের মাঝখানে পরম নিশ্চিন্তে সংযুক্তা ঘুমিয়ে পড়ার পর ওর চোখের কোণায় জল বেয়ে যাওয়া সেই দাগটা, সেখানে আলতো করে ঠোঁটের স্পর্শ রাখে নীলাদ্রি। আর শাখার সঙ্গে সঙ্গেই নিজের শরীরটা জেগে ওঠে তার। আজ পর্যন্ত পুরুষালী বুকে কোনো নারীকে সে স্থান দেয়নি। ছোট্টবেলা থেকে নিজের বোন নীরাকে চোখের সামনে বড় হতে দেখেছে সে। মেয়েদের শরীর নিয়ে কত অসুবিধে, কত প্রবলেম, সবটাই রিয়ালাইজ করেছে সে। বোনটা বড্ড বেশি ছেলে মানুষ, শরীরে কিছু না কিছু হলেই সব তার দাদাকে জানাতে হবে, এমনকি কে টন্টিটকারি কেটেছে সবটা। মেয়েদেরকে অন্যরকমভাবে চিনতে শিখেছে নীলাদ্রি তার বোনের মাধ্যমে, তাই মেয়েদের প্রতি আলাদা একটা সম্মান সব সময় সে জ্ঞাপন করে। সকালে ঘুম থেকে উঠতেই সংযুক্তা দেখে অনেকক্ষণ আগেই নীলাদ্রি উঠে পড়েছে। হয়তো সে ওয়াশরুমে গিয়েছে। কিছুক্ষণ জানলার কাছে মুখ গোমড়া করে বসে থাকে সংযুক্তা। নীলাদ্রি ওয়াশরুম থেকে বেরিয়ে আসার পর সংযুক্তা বলে, আই এম সো সরি, কালকে রাতে আসলে। আরে ইটস ওকে, ঠিক আছে, স্বপ্ন দেখেছো তাই তোমার আমাকে ছুতে ইচ্ছে করলো না? মানে? ঘুরে তাকায় নীলাদ্রি। এগুলো কি বলছো? ছুতে ইচ্ছে করলো না মানে? না মানে আমি তোমার অত কাছে, তবুও দেখো, আমি মেয়েদেরকে সম্মান করি, প্রচণ্ড সম্মান করি। আমার ঘরে মা বোন আছে তো, তাই। ঠিক আছে, এর বেশি কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। সংযুক্তা হাত মুখ ধুয়ে আসে। আজকে ওরা দুইজন মিলে অন্য কোথাও ঘুরতে যাবে। তবে আজকে সংযুক্তা নীলাদ্রির সঙ্গে একটু অন্যরকম ভাবেই মেলামেশা করছে। ওর হাত ধরছে, ওর হাতটা বুকের কাছে ঠেকাচ্ছে, সমুদ্রের পাড়ে জলের মধ্যে পা ডোবাচ্ছে। পর্বত পাহাড়ের মতো ওই ছোট্ট ছোট্ট টিলার ওপরে দাঁড়িয়ে ছবি তুলছে রিল্যাক্সে। বুঝতে পারে নীলাদ্রি ভয়ঙ্কর স্বপ্নটা এতটাই সত্যির মতো ছিল যে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল বেচারি। এখন মনে হয় একটু ঠিক আছে। সেই দিনই সমুদ্র তটে বসে সংযুক্তা বলে, তোমার আমায় ছুটি ইচ্ছে করে না? আমরা একসঙ্গে এক হোটেলে থাকছি, তোমার ইচ্ছে করে না আমাকে ভালোবাসতে? 1 মাস পরই তো বিয়ে, এরই মধ্যে এসব করে? না মানে তোমার আমাকে যাচাই করে দেখতে ইচ্ছে করে না আমি মেয়ে মানুষ হিসাবে সাচ্ছা কিনা, আমি পবিত্র কিনা? দ্যাট ওসব কোনো কিছু হয় নাকি? ওসব অশিক্ষিতরা করে। তাছাড়া বললাম না, আমি আমার বোনকে আর মাকে যথেষ্ট সম্মান করি, আর সেই সম্মানটা আমি তোমাকেও করি। চলো, পাগলি কোথাকার। সংযুক্তা পরম নিশ্চিন্তে নীলাদ্রির হাতটা চেপে ধরে, বলে, নীলাদ্রি নীলাদ্রি, আমার জীবনে কোনো কালো অতীত নেই। হ্যাঁ, কেউ যদি কিছু বলে কখনো কিন্তু বিশ্বাস করবে না। হ্যাঁ, তুমি আমায় ভরসা করো তো? ভরসা করি বলেই তো 3 দিনের মাথাতেই তোমাকে রেজিস্ট্রি করেছি। তাছাড়া মেয়ে মানুষ দেখলেই বোঝা যায়। সত্যি বোঝা যায়, তাই না? নিশ্চয়ই, তুমি আমায় দেখে বোঝোনি? হ্যাঁ, খুব বুঝেছি। আর বুঝেছি বলেই তো এইখানে এইখানে একটা ভরসার জায়গা আমি খুঁজে পেয়েছি। সংযুক্তা নীলাদ্রির বুকটা স্পর্শ করে কথাটা বলে। নীলাদ্রি বলে, আর একটা দিন, এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরেই যত তাড়াতাড়ি সম্ভব সামনের মাসের 1লা ডেটেই তোমাকে বিয়ে করে বাড়িতে তুলবো। কিন্তু তোমার বোন, ওর সঙ্গে? আরে দূর, ওই পাগলিটার সঙ্গে দেখা করে কি হবে? তো তোমার মতোই আঁত পাগলা। কি যে বলো। ভালো মতো ঘুরে এসে বাড়ি ফেরার পর নীলাদ্রি সংযুক্তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। সংযুক্তার বাবা মা এই কদিন খুব টেনশনের মধ্যে ছিলেন। বাড়ি আসার পরে মা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে মা, সব ঠিক আছে তো? মা প্লিজ, কি করছো? নীলাদ্রি কি ভাববে? না মানে তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি বাপি। হ্যাঁ, সব কেমন হলো মা? বাপি প্লিজ, সব ঠিক আছে, আমি এখন বড় হয়েছি। এক্সকিউজ মি। পিছন ঘুরে দেখে নীলাদ্রি তখনও দাঁড়িয়ে। বলছি, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ বাবা, করো।
না মানে সংযুক্তা রাত্রে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে কি কেঁপে কেঁপে ওঠে? মানে ওখানেও কেঁপে উঠেছিল, সেরকম কিছু হলে ডক্টর দেখিয়ে নেবেন। যদিও সংযুক্তা আমাকে মানে আমি হাজারবার জিজ্ঞাসা করাতেও আমাকে কোনো উত্তর দেয়নি, তবুও আপনারা বাবা মা হয়তো আপনাদেরকে বলতে পারে। সংযুক্তার বাবা মা উভয়েরই মুখটা কালো হয়ে যায়। সেইটা কিন্তু নীলাদ্রির দৃষ্টিশক্তি এড়ায় না। বাড়ি ফেরার পরে নীলা মাথা খেয়ে নেয় বারবার, এই দেখ তুই একদম কিন্তু আমার পেছনে লাগবি না। হে দাদা, বল না বৌদির সাথে কেমন ট্রিপ হলো? খুব ভালো ট্রিপ হয়েছে। জানিস নীলা, এই তোর ঠোঁটের এই তিলটার সঙ্গে ওর তিলের খুব মিল। বলিস কি রে? হ্যাঁ, ভালোই তো হলো। বৌদি আর ননদ একই রকম, তা খুব ভালো। এরকম মিল কি খুব একটা পাওয়া যায় নাকি? যা বলেছো বাবা। তা বাবা, তোমাদের ট্রিপ ঠিক ছিল তো? হ্যাঁ বাবা, ঠিক ছিল। না মানে আমার বৌমা। ওহ, এর পরের প্রশ্নটা দয়া করে তুমি আমাকে করো না বাবা, আমি উত্তর দিতে পারবো না। নীলাদ্রি তার ঘরে চলে গেলে নীলাদ্রির বাবা বললেন, বাঁচা গেল। এই নীলা, এই নীলা। কি তুমি কথায় কথা আমাকে নীলা বলবে না? ওহ, আমার ছেলে নীলাদ্রি, তা তুই নীলা হবি না? শোন, রেডি হয়ে নে। কেন? তোর বৌদির সঙ্গে দেখা করবি না? তুমি সত্যি আমায় নিয়ে যাবে? আমি এই মাসের একদম প্রথম ডেটেই ওদের বিয়েটা ঠিক করব। আর এটা কিন্তু নীলাদ্রির কাছে সারপ্রাইজ হবে। আমি আর ওদেরকে একা রাখতে চাই না। দুইজনে আমার কথা শুনে ঘুরে এসেছে, রেজিস্ট্রেশনটা তো আগেই হয়ে গিয়েছে। এবার একেবারে ফাইনালি বিয়ে দিয়ে সোজা হানিমুনে পাঠাবো। সত্যি বাবা? বৌদি আসবে? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। চল তুই রেডি হয়ে নে, একদম তোর বৌদিকে নিয়ে আমরা বেরোবো। কোথায় যাব? গয়নার দোকানে। আমি চাই আমার বৌমাকে লক্ষ্মী প্রতিমার মতো সাজাতে। হ্যাঁ, আমিও কিন্তু কিনবো। নিশ্চয়ই কিনবি, তা তোকে দেবো না? তুই আমার ঘরে লক্ষ্মী। বাবা মেয়ে মিলে নীলাদ্রিকে না জানিয়েই বেরিয়ে যায়। সংযুক্তার বাড়ির সামনে আসতেই দেখা যায় অন্দরমহলের দরজাটা খোলা। কাউকে ডাকার প্রয়োজন বোধ করলে না নীলাদ্রির বাবা। উনি জানেন উনি এসেছেন দেখলে সংযুক্তার বাবা খুব খুশি হবে। ঘরের ভেতর ঢুকতেই একটা ফিসফিস কথা বলার শব্দ কানে ভেসে আসে দুইজনের। নীলা বলে, আমি কি বৌদিকে ডাকি? দাঁড়া। ঘরে ঢুকে দেয়ালে টাঙানো ছবির দিকে চোখ রেখে অবাক হয়ে যান নীলাদ্রির বাবা। একদম হুবহু ওনার মেয়ে নীরার মতো। তার মানে কি সংযুক্তাও কোইন্সিডেন্টলি নীরার মতোই দেখতে হয়েছে? এটা কি করে পসিবল হয়? নীরার গায়ের রং ধপধপে, কিন্তু সংযুক্তার গায়ের রংটা চাপা, তবে মুখের অসম্ভব মিল। ও বাবা, আমার ছবি কোথা থেকে এলো দেখো? তাই তো দেখছি, দেখে মনে হচ্ছে না 14-15 বছরের স্কুল ড্রেস পরা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এ কি আপনারা? হ্যাঁ মাফ করবেন, ওই না বলেই চলে এলাম। ভালো করেছেন দাদা, বসুন। না মানে ঘরে কি আপনারা আমার বৌমাকে বকাবকি করছিলেন? হই না, আসলে দুঃস্বপ্ন দেখেছে একটা, তাই। আসলে ও অন্ধকারে খুব ভয় পায়। ঘরে ওর জন্যে লাইট অন করে ঘুমোতে হয়। দুইজনে মিলে ঘুরতে গিয়েছিল, সেখানে গিয়ে হয়তো একটু বনিবন্তার মধ্যে অসুবিধে হয়েছে, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, তাই সংযুক্তা কি কষ্ট পেয়েছে? নীলু ওই রকমই বেয়াকেলা ছেলে একটা। আপনি শুধু শুধু কিন্তু নীলাদ্রিকে বকছেন। ওকে বকবেন না, ও কি করে জানবে? এগুলো তো মানুষ বিয়ের পর আবিষ্কার করে। আরে দিদি, বিয়ের আগে আবিষ্কারের জন্যই তো দুজনকে একসঙ্গে পাঠানো। আরে আমার প্ল্যানটা পুরো ভেস্তে দিল ছেলেটা। অসহ্য বোধ করে উঠলেন তিনি। কিন্তু ওনার পাশে নীরাকে দাঁড়ানো দেখে বেশ খানিকটা অবাক হয়ে গেল সংযুক্তার মা। এটা কে? আরে আমার মেয়ে। হো, মেয়েকে নিয়ে এসেছেন? আপনার মেয়ে তো? হ্যাঁ, আমিও এই কথাটাই বলতে যাচ্ছিলাম। ওই যে আপনার দেয়ালে টাঙানো ছবিটা, স্কুল ড্রেস পরা, হুবহু সংযুক্তার সঙ্গে। মুখের কি মিল না? আর দেখুন না, কোইন্সিডেন্টলি আবার ঠোঁটের থিলটাও মিলে গিয়েছে। এটা কি করে পসিবল হয়? ঢোক গিললেন সংযুক্তার বাবা মা। বললেন, হ্যাঁ আসলে পৃথিবীতে এরকম মানুষের মুখের সঙ্গে মিল অনেক পাওয়া যায়। আপনি বসুন না দাদা। এই ঘরে যাও, একটু জল খাবার নিয়ে এসো। আরে না না দিদি, কিচ্ছু খাবো না। সংযুক্তাও ফিরেছে, আমার ছেলেও ফিরেছে, তা বৌমার নিশ্চয়ই হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া হয়ে গিয়েছে। আমি গাড়ি নিয়ে এসেছি, একটু আমার মেয়ের সঙ্গে যেতে হবে। কোথায়? আরে ভয় পাচ্ছেন কেন? গয়নার দোকানে যাবে। আরে 1 মাসের মধ্যে বিয়ে, আর আমি চাই আপনার পুরোহিত আসুক আর আমার পুরোহিত আসুক, একই সঙ্গে ডেট ফিক্সড করতে। আমি এই মাসের একদম 1 তারিখে ওদের বিয়ে দেবো।
একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না? আপনাদের দিক থেকে কোনো অসুবিধা আছে? মানে আর্থিক? হে বাবা, কি বলছেন? আমার একমাত্র মেয়ে, আমি ভরিয়ে দেব যতটুকু পারি দাদা। তাছাড়া আমার কোনো অসুবিধা নেই, মানে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা যত কম পারেন তার মধ্যেই সারেন, বুঝলেন? ওদের দুইজনের জীবন ওদের মতো গুছিয়ে নিতে দিন। আমার মনে হয় নিকটবর্তী আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীকে নিয়েই তো কাজ হয়ে যায়। চিমটি কেটে সংযুক্তার বাবাকে কাছে ডাকলেন সংযুক্তার মা। বললেন, পাড়া প্রতিবেশী অত নিমন্ত্রণ করার কি আছে? তুমি জানো না তোমার মেয়ের যে গন্ধ আছে? কি হচ্ছে কি? আমার মেয়ে একজন ডক্টর। চুপ করো। ডক্টর হবার আগে আমার মেয়ে রেপ হয়েছিল, এটা তুমি ভুলে যেতে পারো, আমি না। প্রত্যেক রাতে মেয়েটা আমার সেই রেপের দৃশ্যের কথা চিন্তা করে কান্নাকাটি করে, তুমি ভুলতে পারো, আমি না। নীলাদ্রির সঙ্গে সমুদ্র পাড়ে ঘুরতে গিয়ে সেইখানেও সেই দুঃস্বপ্ন ওকে তাড়া করেছে। ও অন্ধকারে ভয় পায়। তোমায় বলেছিলাম ওকে আগে একটা ডক্টর দেখাতে, তারপরে ওর বিয়ে। এনি প্রবলেম? আরে না না, কিছু না। আসলে বলছিলাম, অত পাড়া প্রতিবেশীকে বলার কি আছে? মেয়েকে ভরিয়ে দেব, জামাইকে যতটুকু পারি দেব, সব তো ওদেরই, তাই না? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। কিন্তু কথাটা অনেকটা অংশই শুনে ফেলেছিলেন নীলাদ্রির বাবা। হ্যাঁ, সংযুক্তাকে কেউ ধর্ষণ করেছিল? কই, মিষ্টি মেয়েটাকে দেখলে তো কিছুই বোঝা যায় না। তাহলে কি কোনো গোপন সংযোগ আছে নীরা আর সংযুক্তার মধ্যে? আচ্ছা, এমন নয় তো যেটা ভাবতেও চান না নীলাদ্রির বাবা। সংযুক্তাকে ডেকে নিয়ে আসলেন ওর মা। শাড়ি পরিয়ে খুব সুন্দর লাগছে। নতুন বৌদিকে দেখে অনেকটাই অবাক হয়ে গেছে নীরা। হোমা, বাবা, হে তো। হ্যাঁ, বুঝেছি, কথা বাড়িয়ে লাভ নেই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো মা, আমরা বেরোই। কিন্তু আমার তো আজকে শরীরটা খুব একটা। আমি কোনো কথা শুনবো না, চলো আজকে বেরিয়ে যাই, ঘুরে ফিরে আসি গয়নার দোকান থেকে, ঠিক আছে? তোমার পছন্দ করার জিনিস তুমি পছন্দ করে আসবে। আশীর্বাদের দিন আমি এসে আশীর্বাদ করব। আমি চাই সবটা তোমার পছন্দ মাফিক হোক। কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে। কি কিন্তু কিন্তু করছিস? হ্যাঁ, দেখে শুনে আমরা তোর বিয়ে ঠিক করেছি, কিন্তু কিন্তুর কি আছে? নীলু কত ভালো ছেলে, জানা মা? তোর বিয়ে দিয়ে তো আমরাও শান্তি পেতে চাই, জানিস না? মেয়ে পার না করলে বাবা মা মরেও শান্তি পায় না। কিছুক্ষণ আগে সংযুক্তার সঙ্গে বাবা মার এই নিয়েই তর্ক হচ্ছিল। যখনই সংযুক্তার মা বললেন, কিরে, ঘুরতে গিয়েও অশান্তি করেছিস? তোর কি আমাদের মুখ না পড়ালেই নয়? কতগুলো ছেলে দেখবো আর তোকে নিয়ে? বলতো, 30 বছর বয়স হয়ে গিয়েছে, আর কত? চাকরি করছিস, তুই একজন প্রতিষ্ঠিত মেয়ে। একটা জীবনসঙ্গী লাগে রে মা। শেষ বয়সে কার উপরে নির্ভর করে থাকবি? দেখ দেখ, তোকে না বিয়ে দিয়ে আমরা মনেও শান্তি পাবো না। খবরদার, নীলাদ্রিকে যতটুকু দরকার ততটুকু বলবি, এর বেশি কিন্তু বলবি না। কিন্তু মা, আমি তো বলতে চাই, ওই 7টা রেপিস্টের জন্যে আমি প্রেগনেন্ট হয়েছিলাম। আমি একটা মেয়ের জন্ম দিয়েছিলাম, কিন্তু তোমরা মেয়েটাকে মৃত বলে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলে। তারপর আমি ট্রমায় ছিলাম 2 বছর। আমার অনেক কষ্ট করতে হয়েছে মা, অনেক কসরত, কিন্তু আমি সে অতীত ভুলতে পারিনি। আমার হারানো মেয়েকে আমি বারবার দেখতে চেয়েছি তোমাদের কাছে। তোমরা বলেছ ওই নষ্ট সন্তানকে কখনো আমার কাছে আসতে দেবে না। তার মানে আমার মেয়েটা বেঁচে ছিল? দেখো, তোমার মা যেটা বলছে সেটা মেনেই চলো। তোমার সব কিছুতে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? বাবার কথায় চুপ হয়ে গিয়েছিল সংযুক্তা। গাড়িতে চুপ করে বসে রয়েছে। নীরা কত রকমের প্রশ্ন করছে। ড্রাইভারের সিটের পাশেই বসে রয়েছে নীলাদ্রির বাবা, তার মুখটাও ভার। বললেন, চলো আগে কিছু খেয়ে আসি। ক্যাফেটেরিয়ায় যাবে? হ্যাঁ হ্যাঁ, ক্যাফেটেরিয়া। একই সঙ্গে 2 মেয়েকে নিয়ে নামলেন তিনি। ক্যাফেটেরিয়ায় খাবার অছিলাতেই নীলাদ্রির বাবা সংযুক্তার হাতের ছাপটা নিয়ে নিলেন কাঁচের গ্লাসে, আর তার সঙ্গে ওনার মেয়ে নীরারও। ডিএনএ ম্যাচ করতে গেলে যথেষ্ট। মাথার চুল থাকলে আরো বেশি ভালো হতো। আপাতত এইটা দিয়েই দেখা যাক না। শাড়ির দোকানে গিয়েও মন মরা তার। দোকানদার বললেন, বাহ, আপনার 2 মেয়ে বুঝি? কথাটাই কিন্তু নীলাদ্রির বাবার বুকের ভেতরটাও খচ করে উঠেছিল। 2 জনকে সত্যি 2 বোনের মতোই লাগছে। বয়সের ফারাক আছে বেশ খানিকটা, তবুও। সংযুক্তার চোখ মুখ লাল,
পারলে কেঁদে ফেলে আর কি, তবুও কান্নাটা করতে পারছে না। বাড়ি আসার পরে সংযুক্তা কান্নায় ভেঙে পড়ে। পছন্দ মতো গয়না সে দোকানে গড়তে দিয়েছে ঠিকই, কিন্তু তার মুখশ্রী দেখে মনে হচ্ছে সে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। কি রে, ভেস্তে দিয়ে এসছিস তো? মা মা আমি আর পারছি না মা, মা প্লিজ ওদেরকে সত্যি কথাটা জানিয়ে দাও। এরপরে যদি নীলাদ্রি আমাকে বিয়ে করতে চায় তাহলেই না হয় বিয়েটা হবে, না হলে কেন নিজেকে এত ছোট করছিস? আচ্ছা মা, নীরা বলে মেয়েটির সঙ্গে আমার মুখের প্রচন্ড মিল না? তোমরা দেখেছো? হ্যাঁ দেখেছি তো। না, কেমন যেন আমার মনে হচ্ছে নীলাদ্রির বোনটা বোধহয় নীলাদ্রির বাবার। প্লিজ সংযুক্তা, এবার কিন্তু তুমি মাত্রা ক্রস করছো। বাবার ধমকে সংযুক্তা চুপ। এতদিন পর্যন্ত বাবা কোনোদিন জোরে কথা বলেনি ওর সাথে, এমনকি রেপের পরেও বাবাই সান্ত্বনা দিয়েছে সব থেকে বেশি, বেঁচে থাকার আশা জুগিয়েছে। সেই বাবাও এখন মুক্তি পেতে চাইছে সংযুক্তার থেকে। 7 দিন পরে ডিএনএ রিপোর্ট চলে এসেছে। কাউকে না জানিয়েই সেই রিপোর্ট দেখতে বসলেন নীলাদ্রির বাবা। এই 7 দিনে জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। নীলাদ্রির সঙ্গে সংযুক্তা দেখা করেছে ক্যাফেটেরিয়ায়। কি কথা বলেছে যার জন্যে নীলাদ্রিও বেশ গুমোট হয়ে রয়েছে কদিন। অফিস যাওয়া তার বন্ধ। অন্যদিকে নীরা সে তো গয়নাগাটি কিনে, জামা কাপড় কিনে বৌদি আর দাদার বিয়েতে সাজবে বলে নিয়েছে বেড়াচ্ছে। রিপোর্টটা খুলে হাতে পেতেই নীলাদ্রির বাবার চোখ মুখ কালো হয়ে যায়। বাবা বাবা, এ কি, তুই আমার ঘরে? না মানে ওই এই শাড়িটা পরে আমাকে। যা বেরো, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবি না। নীলাদ্রির বাবা তার মেয়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলেননি, অন্তত নীরার তো মনে পড়ে না। অথচ রিপোর্টটা পিয়ন দিয়ে যাওয়ার পর থেকেই বাবার মুডটা অফ। কি আছে ওই রিপোর্টে? নীরা বেশ অবাক হয়। সে ক্লাস 9-এ পড়ে, পড়াশোনা তার পেটে আছে। বাবা যখনই ঘর থেকে বেরিয়ে গেলেন তখনই বাবার ঘরের দরজাটা খুলে নিজের কৌতূহল নিবৃত্তি করার জন্য নীরা রিপোর্টগুলো খুঁজতে শুরু করে। আজকাল বাবাও দাদার মতো আলমারিতে তালা দিয়ে চাবিটাকে লুকিয়ে রাখে। যদিও তোষকের তলায় চাবি আবিষ্কার করতে খুব একটা বেগ পেতে হলো না নীরাকে। তালা খুলে রিপোর্ট বার করে সে গুগলে সার্চ করতে বসে। পরপর ছবি তুলে বেশ খানিকটা ট্রান্সলেট করে যেটা আবিষ্কার করে নীরা সেটা হলো এই: সংযুক্তা নীরার মা। ডিএনএ সম্পূর্ণভাবে মিলে গিয়েছে। নীরা চুপ করে বসে থাকে, কোনো কথা বলতে পারে না। এদিকে বাড়িতে বিয়ের আমেজ, অথচ দাদা ভাইও চুপ। কি বলবে ও? ও কি করে সম্ভব এটা? চিৎকার করে ওঠে নীরা। বাবা বাবা, কি হয়েছে? এ কি রিপোর্ট? তুই ঘরে ঢুকেছিস আমার? একটা চড় মারলেন তিনি। হ্যাঁ মারো, মারবে তো, আমি তো আর তোমার রক্ত না নীরা। এইবার চিৎকার শুনে নীলাদ্রির মাও বেরিয়ে এলেন। কি হয়েছে? বাবা মেয়ে ঝগড়া করছো কেন? না না, আমি মেয়ে নই, আমি তোমাদের মেয়ে নই। দাদা দাদা। নীলাদ্রি অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল। আমি বেরোচ্ছি। দাদা, বৌদিকে? নীলাদ্রি রক্তচক্ষু দৃষ্টিতে নীরার দিকে তাকায়। বেশ কদিন তার চোখেও ঘুম নেই। সংযুক্তা নীলাদ্রির সঙ্গে দেখা করেছে এবং তাকে জানিয়েছে, আমার জীবনের একটা কঠিন সত্য তোমায় বলতে চাই। তোমায় বলেছিলাম না আমার জীবনে কেউ নেই। দেখো, চরম সত্যটা হলো এই যে আমি ধর্ষিত হয়েছি 7টি ছেলের দ্বারা। এরপরে আমি গর্ভবতী হই, তবে সন্তানের আসল পিতাকে আমি সত্যি আইডেন্টিফাই করতে পারিনি। ততদিনে ওরা সবাই ফেরার হয়ে গিয়েছে। আমি বছর 2 ট্রমার মধ্যে ছিলাম। আমি জানতাম আমি একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি, কিন্তু সেই কন্যা সন্তান কোথায় আমি জানি না। সেই মুহূর্তেই নীলাদ্রি বুঝতে পেরেছিল। সংযুক্তা বলে, আমার ডেলিভারি হওয়ার ঘন্টা কয়েকের মধ্যেই আমার বাবা মা এবং ডক্টররা মিলে একটা মন্দিরের পাশে আমার সদ্যজাত কন্যা সন্তানকে ফেলে দিয়ে এসেছিল। যদিও পরে আমার কান্নাকাটি থামানোর জন্য সেইখানে খোঁজ করেছিল, জানতে পেরেছিল একজন বয়স্ক লোক বাচ্চাটিকে তুলে নিয়ে গেছে।
কিন্তু কে সেই লোক তার ঠিকানা পরিচয় কেউ দিতে পারেনি। তুই আর কিছু জানতে চাস? কেন কেন এত বড় সত্যিটা? দেখ, একটা কথা তোকে আমি বলি, সংযুক্তার চরম সত্যটা জেনেও আমি সংযুক্তাকেই বিয়ে করতাম। কেন বলতো? কারণ ও আমাকে সত্যি কথা বলেছে, আর যেই মেয়ে সত্যি কথা সাহসের সঙ্গে বলতে পারে সেই মেয়েকেই আমার জীবনসঙ্গী করতে হবে। আর তুই পাগলি, তোকে তো আমি এইটুকু থেকে মানুষ করছি, তোকে তো আমি এইটুকু থেকে মেয়ের মতো করেই মানুষ করছি। সত্যি সত্যি প্র্যাকটিক্যালি তুই যদি আমার মেয়েই হলি, তাতেই বা অসুবিধে কোথায়? নীরা জড়িয়ে ধরে তার দাদাকে, চোখের জল বাদ মানে না। দেখ, সংযুক্তাকে কিচ্ছু জানাতে হবে না, যা জানানোর আমি জানাবো। বাবা, মা, তোমাদের কোনো আপত্তি আছে? মায়ের চোখে জল। বাবা হাততালি দিয়ে বললেন, ব্রাভো ব্রাভো মাই সান, তোমাকে জন্ম দিয়ে আমি গর্ববোধ করছি। এইটাই আমি তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম, কিন্তু তোমার ওপর তো প্রেশার দিতে পারি না বাবা, তোমারও একটা জীবন আছে। না বাবা, যাকে আমার জন্য চুজ করেছো সে আমার জন্য পারফেক্ট। আর অন্ধকারকে সত্যি সবাই ভয় করে। যার জীবনের ওপর দিয়ে অত বড় একটা ঝড় গেছে, সারা জীবন সেই ট্রমার মধ্যে থাকাটা তার তো খুব স্বাভাবিক, তাই না? তবে সংযুক্তা এখনো তার মেয়েকে ভালোবাসে এবং খুব মিস করে, তার সঙ্গে দেখা করতে চায়। বিয়ের দিন ঘনিয়ে আসে। এই কদিনের মধ্যে সংযুক্তা বেশ খানিকটা নিজেকে পাল্টেছে। সে কথা বলেছে নীলাদ্রির সাথে, জানিয়েছে, তোমার আমাকে গ্রহণ করতে কোনো ওসব কথা কেউ বলে? গ্রহণ তো করেই নিয়েছি, ঘুরতে গিয়েই গ্রহণ করে নিয়েছি। নীলাদ্রি, হ্যাঁ, ভালোবেসে ফেলেছি তোমাকে, এরপরে আর কিছু শুনতে চাও? বিয়ের দিন খুব সুন্দর করে সাজানো হচ্ছে ওকে, তবুও যেন সংযুক্তার চোখে জল। বারবার মনে হচ্ছে যদি ওর হারানো মেয়েটাই মুহূর্তে ফিরে আসতো, যদি ওকে বুকে নিয়ে একটু আদর করতে পারত, তাহলে। আসতে পারি? বরযাত্রী ঢুকে গিয়েছিল। নীরা ঘরে আসে। হুমা, খুব সুন্দর লাগছে তোমাকে, একদম আমার মায়ের মতো। কি বললে? মায়ের মতো? কিরকম কোইন্সিডেন্টলি একটা মিল না? দেখো তোমার আর আমার মুখে। সংযুক্তা জড়িয়ে ধরে নীরাকে, ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলে, বেঁচে থাকো অনেক দিন, আশীর্বাদ করি। হ্যাঁ, তাই করো। যদিও নীরা সত্যি কথাটা জানায় না। নীলাদ্রির সঙ্গে সংযুক্তার বিয়ে হয়েছে, সে খুব সুখে শান্তিতে সংসার করছে। নীরা পড়াশোনা করার জন্য এখন বিদেশে থাকে। যদিও নীলাদ্রি আর সংযুক্তার কোনো সন্তান হয়নি। সে মানে নীলাদ্রি ফুলশয্যার রাতে সংযুক্তাকে জানায়, একটা আর্জি আছে, অনুরোধও বলতে পারো, আবার তোমার ওপরে টর্চারও বলতে পারো। টর্চার কেন? দেখো, আমরা স্বামী স্ত্রী ঠিকই, কিন্তু আমাদের কোনো সন্তান হবে না। অবাক হয়ে যায় সংযুক্তা। আসলে আমি আমার ছোট বোনকে ছোটবেলা থেকে খুব স্নেহ দিয়ে বড় করেছি। ও তো আমার বাবা মায়ের সন্তান নয়, ওকে আমরা মন্দির থেকে কুড়িয়ে পেয়েছিলাম, বাবাই পেয়েছিল। তাই ছোটবেলা থেকে ওকে চোখের সামনে বড় হতে দেখেছি। বাবা মা তোমায় সত্যিটা বলতে বারণ করেছে, কিন্তু সংযুক্তা, এখনকার যা বাজার দর, সেই দিনে ওই নীরাকে মানুষ করে তুলতে যা খরচ হবে, তাতে দুটো সন্তান না নিয়ে আমার মনে হয় একটাকেই সাফিসিয়েন্ট। সংযুক্তার চোখের কোণায় জলটা সে মুছে ফেলে। বুক থেকে যেন একটা চাপা উত্তেজনা নেমে গিয়েছে। পেছন থেকে জড়িয়ে ধরে এসে নীলাদ্রিকে বলে, আমি খুব খুশি, খুব খুশি। তাছাড়া নীরার মুখের সঙ্গে আমার মুখের কত মিল, তাই না বলো? হ্যাঁ, কেউ বলবেই না যে আমার মেয়ে না। এটাই ঠিক আছে, আমরা বিদেশে গিয়ে থাকবো। হ্যাঁ, নিশ্চয়ই থাকবো, বিদেশে পড়াশোনা করাবো। তুমি হ্যাপি তো? খুব খুব হ্যাপি, খুব হ্যাপি। অন্ধকারে আর ভয় লাগছে না তো? না, একদম না। তাহলে কি লাইটটা অফ করতে পারি? সংযুক্তার চোখে মুখে খুশির ঝিলিক মনকে ছুঁয়ে যায় নীলাদ্রির। সে তার উষ্ণ বুকের মাঝখানে সংযুক্তাকে জড়িয়ে ধরে, তার কপালে আলতো চুম্বন দিয়ে বলে, পাগলি। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে।
সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।